গুড মর্নিং। আশা করছি তোমরা প্রত্যেককে ভালো আছো এবং সুস্থ আছো, তার সঙ্গে অনেক অনেক পড়াশোনা করছো। তো গত রবিবার আমি তোমাদের একটা মেসেজ দিয়েছিলাম যে আজ তোমাদের একটা প্র্যাকটিস সেশন ক্লাস করাবো এবং সেটা সম্পূর্ণ কর্মধারী সমাসের উপর। তো অলরেডি আমাদের কর্মধারী সমাস শেষ হয়ে গেছে। কর্মধারী সমাসের যে 5টি শ্রেণীবিভাগ আছে, সেই 5টি শ্রেণীবিভাগ থেকে তোমাদের কিছু কিছু কোশ্চেন বাড়ির কাজ হিসেবে দিয়েছিলাম। তোমাদের মধ্য থেকে যে কয়েকজন আমাকে খাতা দিয়েছিলে দেখানোর জন্য, তো সেই খাতা দেখতে গিয়ে আমার মনে হয়েছে যে তোমরা কর্মধারী সমাসের 3টি শ্রেণীবিভাগ একটু গুলিয়ে ফেলছো। সেটা বিশেষ করে উপমিত কর্মধারী সমাস, উপমান কর্মধারী সমাস এবং তার সঙ্গে রূপক কর্মধারী সমাস। এই 3টে সমাস তোমরা ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারছো না, ঠিকঠাক ধরতে পারছো না যে কোনটা উপমিত হবে না উপমান হবে না রূপক হবে। তো যার জন্য আমার মনে হয়েছে যে এই 3টে শ্রেণীবিভাগ বিশেষ করে যদি তোমাদের কাছে আরেকবার ব্যাখ্যা করা যায় আই কন্ট্যাক্টের মাধ্যমে, তাহলে তোমরা অনেকটা উপকৃত হবে। সেই জন্যই কিন্তু এই সেশনটা আমার করা। ওকে, তো যাই হোক, এই 3টে সমাস একদম বোঝার জন্য বা এই 3টে সমাস একদম আইডেন্টিফাই করার জন্য আমি তোমাদেরকে 3টি মাত্র পন্থা বলবো বা 3টে তোমাদেরকে টিক্স বলবো 3টে সমাসের জন্য। সেই 3টে টিক্স বা পন্থা বা রাস্তা তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু এই 3টে সমাস কিন্তু অনায়াসে আইডেন্টিফাই করতে পারবে। ওকে, তো দেখো আমি যেটা করেছি তোমাদের স্বার্থে, দেখো কর্মধারী সমাসের নিচে আমি লিখে রেখেছি অবাস্তব কথাটা লিখে রেখেছি। কেন লিখে রেখেছি সেটা আমরা পরে আসছি। ঠিক তার নিচে আমি যেটা লিখে রেখেছি দেখো উপমেয় এবং উপমান, মনে থাকবে। ঠিক উপমান কর্মধারী সমাসের নিচে কি লিখে রেখেছি বাস্তব কথাটা, এবং তার ঠিক ব্র্যাকেটের মধ্যে কি লিখে রেখেছি উপমান এবং সাধারণ ধর্ম। ওকে, আর রূপক কর্মধারী সমাসের নিচে কিছু লিখিনি, কিন্তু লিখে রেখেছি দেখো উপমেয় এবং উপমান। এগুলো কিন্তু আমরা একে একে আসবো, কিন্তু কেন এখানে অবাস্তব কথাটা লিখলাম এটাই কিন্তু এখন আলোচ্য বিষয়। তো উপমিত কর্মধারী সমাসে আমরা কি জেনে এসেছি, একটা উপমেয় থাকে একটা উপমান থাকে, তাই তো? অর্থাৎ সংজ্ঞাটাকে যদি আমি পাতি ভাষায় বলি তাহলে কি হবে, যে সমাসে উপমেয়ের সাথে উপমানের সমাস হয় তাকে বলবো আমরা উপমিত কর্মধারী সমাস। ওকে, এবার উপমেয় কাকে বলে আমরা সকলেই জানি, সকলেই চিনি, বিশেষ করে বলার প্রয়োজন হচ্ছে না, তবুও একবার তোমাদের কাছে রিমাইন্ড করে দিই যে উপমেয় আমরা তাকেই বলবো যাকে তুলনা করা হয়, যে বস্তুকে বা তুলনা করা হয় তাকে বলবো আমরা কি উপমেয়, বা যার উপমা দেয়া হয়, উপমা মানে যার বর্ণনা দেওয়া হয় তাকে বলবো আমরা উপমী। বোঝা গেল? আর উপমান আমরা কাকে বলবো, না যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলবো আমরা উপমান। বোঝা গেল? এতটুকু বোঝা গেল? বেশ, এবার কেন আমি অবাস্তব কথাটা লিখলাম উপমিত কর্মধারী সমাসে, না এটাই হচ্ছে সেই প্রথম টিক্স যেটার মাধ্যমে আমরা কিন্তু উপমিত কর্মধারী সমাস চিনব। বোঝা গেল? অবাস্তব কিভাবে, দেখো জাস্ট একটা উদাহরণ নিচ্ছি। ধরো নরসিংহ, তোমাদেরকে নরসিংহ আমি করতে দিয়েছিলাম বাড়ির কাজ হিসেবে, মনে করছি। তা নরসিংহ দেখো, নর নর মানে কি, নর মানে হচ্ছে মানুষ, আর সিংহ মানে বনের জন্তু। আমরা জানি নর মানে হচ্ছে মানুষ আর সিংহ মানে বনের জন্তু, সেটা আমরা সকলেই জানি, তাই তো? এবার একটা কথা ভাবো যে নরসিংহ অর্থাৎ মানুষ কি কখনো সিংহ হতে পারে? মানুষ কি কখনো সিংহ হতে পারে? হতে পারে না, তাই তো? তার মানে এটা হচ্ছে একটা অবাস্তব ব্যাপার। ঠিক যার জন্য আমি ব্যাপারটা লিখে রেখেছিলাম যে উপমিত কর্মধারয় সমস্যার নিচে অবাস্তব। অর্থাৎ অবাস্তব যখন একটা ভাব আসবে, যে পদটা তোমাকে সমাস করতে বলবে, যে সমস্ত পদটা বলো বা সমাসবদ্ধ পদটা তোমাকে সমাস করতে বলবে, সেই সমস্ত পদটার মধ্যে যদি একটা অবাস্তব ভাব আসে, তখন সেটা উপমিত কর্মধারয় সমাস হবে। কিভাবে চলো একটু দেখে নিই। দেখো নরসিংহ, তো নরসিংহ ব্যাস বাক্য কি হবে, দেখো নর সিংহের ন্যায় বা মতো, নর সিংহের ন্যায় বা মতো, এইভাবেই তো আমরা ব্যাস বাক্য করবো। অর্থাৎ মানুষ সিংহের মতো,
অর্থাৎ এমন কিছু মানুষ আছে যারা সিংহের মতো আচরণ করে, ব্যবহার করে, তার বিহেভিয়ার করে, ঠিক আছে, তাকে আমরা বলবো কি নরসিংহ। অ্যাকচুয়ালি আমরা কি বলতে চাইছি বলতো, অর্থাৎ মানুষকে আমরা সিংহের সাথে তুলনা করছি। বোঝা গেল? তার মানে সমাসটার নাম কি হবে? উপমিত কর্মধারয় সমাস। কেন উপমিত কর্মধারয় সমাস হবে? না, এখানে হচ্ছে নর হচ্ছে উপমিত, দেখো উপমিত আমি লিখে রেখেছি, এটা হচ্ছে উপমিত, আর সিংহটা হচ্ছে কি উপমান। কেন উপমেয়, কেন উপমান? না, নর হচ্ছে নরের সাথে তুলনা করছি কার? সিংহে। তাই যাকে তুলনা করা হয়েছে হচ্ছে উপমেয়। তাই দেখো নরকে আমরা তুলনা করছি, অর্থাৎ মানুষকে আমরা তুলনা করছি, যার জন্য এই নরটা বা মানুষটা হয়ে যাচ্ছে কি উপমেয়। আর সিংহের সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ আমরা জানি উপমানের সংজ্ঞা যে যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমান। তাই সিংহের সাথে তুলনা করা হচ্ছে মানে সিংহটা হয়ে যাচ্ছে কি উপমান, যার জন্য সমাসটার নাম হয়ে যাচ্ছে কি উপমিত কর্মধারয় সমাস। বুঝা গেল? যদি বুঝে থাকো চলো নেক্সট। নেক্সট কি আছে দেখো, সোনামুখ। সোনামুখ, আচ্ছা তোমরাই বলো যে মুখ কি কখনো সোনা হতে পারে? অর্থাৎ মুখ কি কখনো সোনা হতে পারে? তোমরাই বলো। তোমরা বলবে স্যার না, এটা তো হতে পারে না, তাই তো? তার মানে এর মধ্যে কিন্তু একটা অবাস্তব ভাব আছে, যেটা আমি কিন্তু এখানে লিখে রেখেছি, যে এরকম যদি একটা অবাস্তব ভাব আসে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের মধ্যে, তখন সেটা কিন্তু উপমিত কর্মধারয় সমাস হতে কিন্তু বাধ্য। কিরকম? দেখো, সোনামুখে যদি আমি ব্যাস বাক্য করি কি হবে? মুখ সোনার মতো, মুখ সোনার মতো, তাই তো? তার মানে মুখকে আমরা সোনার সাথে তুলনা করছি। তার মানে এখানে মুখ হয়ে যাচ্ছে কি উপমেয়, আর সোনা হয়ে যাচ্ছে কি উপমান। তার মানে যে সমাসে উপমেয় আর উপমান থাকে সেটা কি হয়ে যায়? উপমিত কর্মধারয় সমাস। আর এখানে তো মতো তুলনাবাচক শব্দ রয়েছে, যার জন্য উপমিত কর্মধারয় সমাস হয়েই যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? আসলে আমি যেটা বারবার জোর দিতে চাই সেটা হচ্ছে অবাস্তব কথাটা। যদি কোনো সমাসবদ্ধ পদের মধ্যে এরকম একটা অবাস্তব ভাব আসে, তখন সেটা উপমিত হতে বাধ্য। বুঝা গেল? চলো, যদি বুঝে থাকো নেক্সট। নেক্সট সংজ্ঞা কি আছে, উদাহরণ কি আছে দেখো, ফুলকপি। এটাও তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিয়েছিলাম, কেউ কেউ ভুল করেছিলে। তো ফুলকপি দেখো, আচ্ছা কপি কি কখনো ফুল হতে পারে? কপি কি কখনো ফুল হতে পারে? এটা কিন্তু একটা অবাস্তব, এটা অবাস্তব নয়, কপি কোনো ফুল হয় না। তাহলে কি? না, কপি ফুলের ন্যায়, অর্থাৎ যে কপিগুলো ফুলের মতো আর কি দেখতে বা গঠনটা, তাকে আমরা বলি কি ফুলকপি। ঠিক ওলকপি যদি বলি কি হবে? ওলকপি বলে কি হবে? কপি ওলের ন্যায়। বুঝা গেল? তার মানে আমরা কপিকে ফুলের সাথে তুলনা করছি, তাই তো? তার মানে এখানে কপি হয়ে যাচ্ছে উপমেয়, আর ফুল হয়ে যাচ্ছে কি উপমান, আর তুলনাবাচক শব্দ হচ্ছে ন্যায়। তার মানে যে সমাসে উপমেয় এবং উপমান থাকে, তুলনাবাচক শব্দ থাকে, সেটা হয়ে যায় কি উপমিত কর্মধারয় সমাস। একদম ক্লিয়ার, একটা অবাস্তব ভাব পাচ্ছি, একদম সহজ ব্যাপার। বুঝা গেল? যদি বুঝে থাকো চলো নেক্সট। নেক্সট কি আছে দেখো, কাঁচ পোকা। এটা তোমাদেরকে দিয়েছিলাম, এটাও অনেকজন ভুল করেছো। আচ্ছা তোমরাই বলো যে পোকা কি কখনো কাঁচ হতে পারে? কাঁচ, গ্লাস যেটাকে বলছি, পোকা কি কখনো কাঁচ হতে পারে? তোমরা বলবে না স্যার, এটা তো হতেই পারে না। তার মানে এটার মধ্যে কিন্তু একটা অবাস্তব ভাব আছে, তাই তো? তার মানে এটাও কিন্তু উপমিত কর্মধারয় হতে বাধ্য। কিরকম? চলো দেখে নি। দেখো, এটাকে যদি আমি ব্যাস বাক্য করি কি হবে বলতো? পোকা কাঁচের ন্যায় বা মতো। তার মানে আমরা পোকাকে কাঁচের সাথে তুলনা করছি, আর সেই তুলনাবাচক শব্দ হচ্ছে ন্যায় বা মতো। তার মানে এখানে পোকাকে যদি আমরা তুলনা করি, তাহলে পোকা হচ্ছে উপমেয়। আর কার সাথে তুলনা করছি? কাঁচের সাথে। তার মানে কাঁচটা হয়ে যাচ্ছে কি উপমান, আর তুলনাবাচক শব্দ হচ্ছে মতো বা ন্যায়। তার মানে যে সমাসে উপমেয়ের সাথে উপমানের কি হয়, সমাস হয়, তাকে আমরা কি বলবো? উপমিত কর্মধারয় সমাস। বোঝা গেল? তাই এটাও হয়ে যাবে কি উপমিত কর্মধারয় সমাস। বোঝা গেল না বুঝতে পারলেন? আসলে আমি তোমাদেরকে যে পন্থাটা আমি বলেছিলাম সেটা হচ্ছে কি অবাস্তব পন্থাটা। এটাকে তোমরা যদি একটু মাথার মধ্যে খেলে নিতে পারো, আমি যেগুলো উদাহরণগুলো দিলাম, তাহলে কিন্তু ক্লিয়ার। ওকে, তো আরো কিছু আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, একটু জাস্ট দেখো। আরো কিছু তোমাদের যে উদাহরণগুলো দিয়েছিলাম বাড়ির কাজ হিসেবে, সেটা হচ্ছে চাঁদ মুখ দিয়েছিলাম। দেখো, মুখ কি কখনো চাঁদ হতে পারে? মুখ কি কখনো চাঁদ হতে পারে? হতে পারে না। তার মানে এটার মধ্যে একটা অবাস্তব ভাব আছে। তার মানে এই চাঁদ মুখ, এই সমাসবদ্ধ পদে এটা কিন্তু উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। আবার যদি বলা হয় কি বলবো, সিংহ শিশু। সিংহ শিশু,
আচ্ছা তুমি বলো যে শিশু কি কখনো সিংহ হতে পারে? হতে পারে না। তার মানে এটার মধ্যে কি একটা অবাস্তব ভাব আছে, তাই তো? তার মানে এটাও কিন্তু উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। আবার যদি বলা হয় যে কথামৃত, আচ্ছা কি কথা কি কখনো অমৃত হতে পারে? হতে পারে না। তার মানে এটার মধ্যে একটা অবাস্তব ভাব আছে। এরকম যখন অবাস্তব একটা ভাব আসবে তখন সেটা উপমিত কর্মধারয় সমাস হবে। বুঝা গেল? চলো নেক্সট যাবো আমরা উপমান কর্মধারয় সমাস। ওকে, দেখো আমরা এবার ফিরে এলাম উপমান কর্মধারয় সমাস, এটা নিয়ে করবো আমরা। ওকে, তো দেখো আমি বাস্তব কথাটা লিখেছি, তোমরা মানে প্রথমেই জেনেছো যে বাস্তব কথাটা আমি লিখেছি। কেন বাস্তব এটাই এখন আমরা জানবো। ওকে, এবং উপমান কর্মধারয় সমাস কার সঙ্গে হয়? না, উপমানের সাথে সাধারণ ধর্মের সমাস হয়। ওকে, এবার বাস্তব কথাটা কেন আমি লিখলাম? দেখো উপমান যে সমাসগুলো হয়, যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদগুলো হয় সেগুলো অনেকটা বাস্তবের সাথে মিল থাকে। কিরকম? তো একটু জেনে নিই চলো। দেখো বরফ সাদা, দেখো বরফ যে সাদা হয় এটা কে না জানে বলো? 8 থেকে 80 পর্যন্ত প্রত্যেক বয়সের ছেলে মেয়ে কিন্তু জানে যে বরফ সাদা হয়। তার মানে এটা যে একটা ন্যাচারাল ব্যাপার, তাই তো? মানে একটা এটা এর মধ্যে কিন্তু কোন রকম অবাস্তব নেই, যেটা কিন্তু উপমিতের মধ্যে ছিল, তাই তো? অবাস্তব ছিল, কিন্তু এখানে কি একটা বাস্তব। মানে কি বরফ যে সাদা হয় এটা সকলেই জানে। এটা কিন্তু তুমি মনে রাখবে। যদি এরকম একটা ঘটনা আসে কোন সমাজবদ্ধ পদের মধ্যে বা সমস্ত পদের মধ্যে, যে একটা বাস্তব ভাব আসে, তখন সেটা হয়ে যাবে কি উপমান। এটা হচ্ছে কি সেকেন্ড টিক্স, মানে হচ্ছে কি একটা সেকেন্ড পথ উপমান কর্মধারয় সমাস চেনার। ওকে, তো আরো যদি উদাহরণ নেওয়া যায়, দেখো কাজল কালো, আচ্ছা তুমি বলো কাজল যে কালো হয় এটা কে না জানে? আমরা তো জানি চোখে যখন কাজল পরি তো কাজল রং কি হয়? কালোই তো হয়। তো এটা সকলেই জানে, একটা ন্যাচারাল ব্যাপার। তো এটা হচ্ছে বাস্তব একটা ভাব আছে, যার জন্য এটা কি হবে উপমান কর্মধারয় সমাস হবে। ঠিক দেখো আবার পান্না সবুজ, আচ্ছা পান্না পান্না হচ্ছে তো একটা রত্ন, তার যে কালার সেটা কি হয়? এটা সবুজই হয়। এটা হচ্ছে ন্যাচারাল ব্যাপার। তা এর মধ্যেও কিন্তু একটা বাস্তব ভাব আছে। তার মানে এটা কি হবে উপমান কর্মধারয় হবে। আবার দেখো যদি রক্ত রাঙা করি, আচ্ছা রক্ত যে রাঙা হয় অর্থাৎ একদম লাল টকটকে হয় সেটা কে না জানে? সকলেই জানে। তাহলে এটা হচ্ছে একটা বাস্তব ভাব। তার মানে এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস হবে। এবার কিভাবে হবে চলো একটু জেনে নিই। দেখো বরফ সাদা, তো বরফ সাদা এর ব্যাস বাক্য কি হবে? না বরফের মতো সাদা, বরফের মতো সাদা। তাহলে বরফের সঙ্গে তুলনা করছি কাকে? না যাকে তুলনা করছি সে কিন্তু এখানে নেই, সে এখানে কিন্তু অ্যাবসেন্ট আছে। যে অ্যাবসেন্ট আছে সেটা ছিল কি উপমেয়। তাই আহ, আহ, উপমান কর্মধারয় সমাসে যার সাথে সমাসটা হয় সেটা হচ্ছে কি উপমানের সাথে সাধারণ ধর্ম। আর উপমান কাকে বলে আমরা জেনেছি, তাই তো? যে যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। আর সাধারণ ধর্ম কাকে বলবো? না যে ধর্মটা উপমেয়ের মধ্যে বর্তমান এবং উপমানের মধ্যেও বর্তমান তাকে বলবো সাধারণ ধর্ম। জাস্ট একটা উদাহরণ সাহায্যে দেখে নেয় ব্যাপারটা। যদি আমি বলি যে বরফের মতো সাদা, বরফের মতো সাদা পাহাড়, বরফের মতো সাদা পাহাড়, তাহলে কার সঙ্গে কার তুলনা করছি বলতো? দেখো বরফের সাথে কার তুলনা করছি? পাহাড়ের তুলনা করছি। পাহাড়কে তুলনা করছি কার সাথে? কার সাথে? বরফের সঙ্গে, তাই তো? তার মানে পাহাড় হয়ে যাচ্ছে এখানে কি উপমেয়, আর বরফের সাথে যেহেতু তুলনা করছি তাই বরফ হয়ে যাচ্ছে কি উপমান। আর সাদা যেহেতু এখানে হচ্ছে সাধারণ ধর্ম, কেন? এই সাদা এই রংটা পাহাড়ের মধ্যেও বর্তমান আর বরফের মধ্যেও বর্তমান। বুঝা গেল? যার জন্য এই সাদাটা হচ্ছে কি সাধারণ ধর্ম। আর মূর্ততা হচ্ছে তুলনাবাচক শব্দ। ব্যাপারটা বুঝা গেল? বুঝতে পারলো তো? এবার চলো এক এক উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা পরিষ্কার করি। দেখো বরফ সাদা, তো বরফ সাদা ব্যাস বাক্য আমি তো বললাম যে বরফের মতো সাদা। বরফ হচ্ছে এখানে কি উপমান। কেন উপমান? না বরফের সাথে তুলনা করা হচ্ছে। আর মতটা হচ্ছে তুলনাবাচক শব্দ। আর সাদা হচ্ছে সাধারণ ধর্ম। তাহলে এখানে যেটা অ্যাবসেন্ট আছে সেটা হচ্ছে উপমেয়। আমি যদি বলতাম কি বরফের মতো সাদা পাহাড়, তাহলে সে পাহাড়টা হয়ে যেত কি উপমেয়। কিন্তু সেটা তো এখানে নেই, সেটা এখানে অ্যাবসেন্ট আছে। তাই এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে উপমানের সাথে সাধারণ ধর্মের সমাস হচ্ছে। তার মানে এটা হয়ে যাচ্ছে কি উপমান কর্মধারয় সমাস।
আর আমি ওই যে ট্রিক্সটা মনে মানে বললাম মনে রাখবে যে বাস্তব একটা ভাব আসবে কোথায়, না এই উম, সমস্ত পদে বা সমাসবদ্ধ পদের মধ্যে। বরফ যে সাদা এটা কে না জানে, সকলেই জানে। তাই এই ধরনের যখন একটা বাস্তব ভাব আসবে তখন সেটা একদম কি চোখ মুজে উপমান কর্মধারয় সমাস হবে। ওকে, যদি বুঝে থাকো চলো নেক্সট। নেক্সট হচ্ছে দেখো কাজল কালো। তো কাজল কালো ব্যাস বাক্য কি হবে, না কাজলের মতো কালো। এখানে কাজল হচ্ছে কি উপমান, আর কালো হচ্ছে কি সাধারণ ধর্ম, আর মতো হচ্ছে তুলনাবাচক শব্দ। আর এখানে যেটা নেই সেটা হচ্ছে উপমেয়, তাই তো। তাই কাজল যে কালো হয় সেটা আমরা সকলেই জানি, 8 থেকে 80 সকলেই জানি। তাই এর মধ্যে একটা বাস্তব ভাব আছে। বাস্তব ভাব আছে মানে কি, এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস হবে। বুঝা গেল? নেক্সট আছে দেখো পান্না সবুজ। তা পান্না সবুজ ব্যাস বাক্য কি হবে, না পান্নার ন্যায় বা মতো সবুজ। পান্নার ন্যায় বা মতো সবুজ। এখানে পান্না হচ্ছে কি উপমান, আর সবুজ হচ্ছে কি সাধারণ ধর্ম। এখানে যেটা অনুপস্থিত সেটা হচ্ছে কি উপমেয়। বুঝা গেল? তার মানে পান্না যে সবুজ সেটা আমরা সকলেই জানি, সকলেই জানি যে পান্না যে সবুজ হয়। তার মানে এর মধ্যে একটা বাস্তব ভাব আছে। তার মানে এটা হয়ে যাবে কি উপমান কর্মধারয় সমাস। বোঝা গেল? আরেকটা যেটা আছে সেটা হচ্ছে রক্ত রাঙা। আচ্ছা, রক্ত যে রাঙা হয়, লাল টকটক হয়, সেটা তো আমরা সকলেই জানি। তার মানে এর ব্যাস বাক্য কি হবে, রক্তের ন্যায় বা মতো রাঙা। বুঝা গেল? ব্যাস বাক্য হবে এটা। আবার বজ্র কঠিন কি হবে, বজ্র যে কঠিন হয় সেটা আমরা সকলেই জানি। যে যখন আর কি বিদ্যুৎ চমকায় আকাশ থেকে, সেটা কি মানে নর্মাল হয়, আদর করে আমাদেরকে? আদর করে না, সেটা কঠিনই, যার মাথা বা গাছের উপর পড়ে সেটা একদম ধ্বংস হয়ে যায়, কঠিনের মতোই, তাই তো। ঠিক এখানেও দেখা একটা বাস্তব ভাব আসছে যে বজ্র সবসময় কঠিনই হয়, তাই তো। এখানে একটা বাস্তব ভাব আসছে। তার মানে এটা ব্যাস বাক্য কি হবে, বজ্রের ন্যায় বা মতো কঠিন। এটা হয়ে যাবে কি উপমান কর্মধারয় সমাস। ওকে, শেষে যেটা যেটা ফুটি ফাটা। ফুটিটা কি, ফুটিটা হচ্ছে একটা ফল, যে ফলটা ফাটলে তবে কিন্তু আমরা খেয়ে আরাম পাই বা তৃপ্তি পাই। অর্থাৎ এই ফলটা ফাটা অবস্থায় কিন্তু খেতে হয়, যেটাকে আমরা বলছি কি ফুটি, যেটা কিন্তু ফাটা অবস্থায় কিন্তু বিক্রি হয় বাজারে। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে একটা ন্যাচারাল ব্যাপার। ন্যাচারাল ব্যাপার মানে এটা বাস্তব। তাই এরকম যখন সমস্ত পদের মধ্যে একটা বাস্তব ভাব আসবে তখন সেটা উপমান হতে বাধ্য, অর্থাৎ উপমান কর্মধারয় সমাস হতে বাধ্য। তাহলে এর ব্যাস বাক্যটা কি হবে, না ফুটির মতো বা ফুটির ন্যায় ফাটা। এবার কে ফাটা সেটা এখানে অনুপস্থিত, সেই অনুপস্থিতটা কে, উপমেয়। বুঝা গেল? তার মানে এখানে যেটা হচ্ছে সেটা উপমানের সাথে সাধারণ ধর্মের সমাস হচ্ছে, যেটা হবে কি উপমান কর্মধারয় সমাস। বোঝা গেল টিক্সটা? যেটা বললাম উপমিত ক্ষেত্রে বা অবাস্তব, উপমানের ক্ষেত্রে কি বাস্তব। এরপর যেটা পড়ে হলো সেটা হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস। চলো এটা একটু দেখে নিই। ওকে, তো এরপর আমরা চলে এলাম রূপক কর্মধারয় সমাস নিয়ে। ওকে, তো এই রূপক কর্মধারয় সমাসের যে গল্পটা, সেই গল্পটা অনেকটা উপমিত কর্মধারয়ের মতো, কিন্তু উপমিত কর্মধারয়ের সাথে রূপকের আকাশ পাতাল তফাৎ আছে। যদিও অনেকটা দেখতে চেহারায় এক, ঠিক আছে। কেন চেহারায় এক, না উপমিত কর্মধারয় সমাসে উপমেয় থাকে উপমান থাকে, উপমেয় থাকে উপমান থাকে। আবার রূপকেও কিন্তু উপমেয় থাকে উপমান থাকে। কিন্তু পার্থক্যটা হচ্ছে যেখানে, সেটা হচ্ছে কি উপমিত কর্মধারয় সমাসে সমস্ত পদে বা সমাসবদ্ধ পদে উপমেয় কখনো শেষেও থাকতে পারে, আবার প্রথমেও থাকতে পারে, ঠিক আছে। কিন্তু রূপক কর্মধারয় সমাসে সব সময়, সব সময় পূর্ব পদে উপমেয় থাকবে, থাকবেই। এটা কিন্তু মনে রাখবে যে রূপক কর্মধারয় সমাসে উপমেয় সব সময় পূর্ব পদে বা প্রথমে থাকবে। বুঝতে পারলাম? বুঝতে পারলো তো? তার জন্য দেখো আমি এখানে 3টে স্টার দিয়ে ব্যাপারটাকে হাইলাইট করছি, যে এখানে এখানে মনে হচ্ছে রূপক কর্মধারয় সমাসে পূর্বপদ, পূর্বপদ উপমেয় হবেই, অর্থাৎ পূর্বপদে উপমেয় অবস্থান করবেই। এটা কিন্তু মনে রাখতে হবে। বুঝা গেল? বেশ, এইবার কি বলছি একটু ভালো করে শুনবে। যে রূপক কর্মধারয়ে মানে ওখানে যে গল্পটা, সে গল্পটা কি বলতো, এখানে উপমেয়ের সাথে উপমানে অভেদ কল্পনা করা হয়, যেটা আমি এখানে লিখে রেখেছি দেখো, যে অভেদ কল্পনা করা হয় কোথায়, না রূপক কর্মধারয় সমাসে। অভেদ জিনিসটা কি, যেটা ভাগ নয়,
একই করে দেখা হয়। অর্থাৎ উপমেয় এবং উপমান যে তুলনা করা হয় না, এখানে এখানে কি করা হয়, এক করে দেখা হয়, এক করে দেখা হয়। কিরকম ব্যাপারটা চলো একটু দেখে নি। দেখো জীবন তরী, দেখো জীবন তরী মানে কি, জীবন রূপ তরী। দেখো জীবন রূপ তরী, দেখো তোমরা যখন ছোটবেলায় ছিলে ক্লাস 6 বা আরো 4 5-এ বা 1 2 যখন পড়তে, তখন নিশ্চয়ই রূপকথা গল্প পড়েছিলে। সেই কি বলবো, পরীর গল্প কিংবা সোনার কাঠি রূপোর কাঠির গল্প পড়েছিলে না, রূপকথার গল্প। সেইখানে সেই রূপকথা, দেখো রূপ মানে কি, রূপ মানে হচ্ছে কি কল্পনা, রূপ মানে হচ্ছে কল্পনা। এখানেও ঠিক রূপ মানে হচ্ছে কি কল্পনার মাধ্যমে উপমেয় এবং উপমানকে এক করে দেখা। এখানে কোনো ডিভাইড নয়, এখানে কোনো ভাগ করে নয়। যেখানে আমরা উপমিত কর্মধারয় সমাসে কি পেয়েছিলাম, উপমেয়ের সাথে উপমানের তুলনা করছিলাম, কম্পেয়ার করছিলাম, কম্পেয়ার করছিলাম না? কিন্তু এখানে সেটা কম্পেয়ার করবো না, তুলনা করবো না, এখানে কি করব, উপমেয়ের সাথে উপমানকে এক করে দেখবো। আর সেই এক করে দেখার যে শব্দটা, সেটা হচ্ছে কি এই রূপ শব্দটা। এর মাধ্যমে কিন্তু আমরা এক করে দেখবো। বোঝা গেল? এবার কিভাবে এক হচ্ছে সেটা একটা আমি বলছি। দেখো, দেখো জীবন তরী, জীবন তরী মানে কি, দেখো আমাদের যে জীবন, সেটা কি অনেকটা তরীর মতো। কিরকম না, তরী মানে কি নৌকা, তরী মানে হচ্ছে নৌকা। তা নৌকা যেরকম এক কূল থেকে আরেক কূলে যায়, বা এক পার থেকে আরেক পারে যায়, বা এক পারের মানুষকে আরেক পারে নিয়ে যায়, তো এই যে আমাদের জীবন, এই জীবনটাও ঠিক ওই তরীর মতো, যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক ঘাট থেকে আরেক ঘাট, এক ঘাট থেকে আরেক ঘাটে আমরা যাই। এক ঘাট থেকে আরেক ঘাট বলতে কি না, জীবনটা ঠিক জন্ম থেকে শৈশব, শৈশব থেকে যৌবন, যৌবন থেকে কর্মজীবন, কর্মজীবন থেকে বার্ধক্য দিকে আমরা এগিয়ে যাই, ঠিক অনেকটা সেই নৌকার মতো, তাই না? ঠিক বলছি তো? তাই এখানে এই তরী আর জীবন অনেকটা কাছাকাছি, অনেকটা কাছাকাছি। তাই আমরা এই জীবন, এই যে উপমেয়, এই জীবনটা হচ্ছে উপমেয়, আর তড়িটা হচ্ছে কি উপমান। কেন উপমেয়, কেন উপমান? না দেখো, জীবনের সাথে আমরা তড়িকে কি করছি, এক করে দেখছি। জীবনকে তড়ির সাথে আমরা এক করে দেখছি, তাই জীবনটা হয়ে যাচ্ছে কি উপমেয়। আর আমি প্রথমেই বলেছি যে উপমেয় সব সময় রূপক কর্মধারয় সমাসে প্রথমে বসবে। তাই জীবন হচ্ছে কি নিঃসন্দেহে এখানে উপমেয়, আর তড়ি হচ্ছে কি উপমান। আর এক করার জন্য যে শব্দটা, সেটা হচ্ছে রূপ। রূপ মানে হচ্ছে কল্পনা, কল্পনার মাধ্যমে আমরা কিন্তু এক করে দেখছি। ওই যে যে গল্পটা বললাম, যে জীবনের সাথে তড়ির আমাদের অনেকখানি মিল আছে, যার জন্য আমরা এই কথাটা ব্যবহার করছি, জীবন তড়ি। আর এই শব্দগুলো কোথায় ব্যবহার হয় বলতো? এইগুলো বড় বড় সাহিত্যিকরা তাদের কাব্যে, তাদের গল্প, তাদের উপন্যাসে এরকম শব্দগুলো ব্যবহার করে থাকে। এগুলোকে বলা হয় আলংকারিক শব্দ। আর তোমরা তো প্রথমেই জেনেছো ক্লাস করতে গিয়ে যে এই 3টি সমাসের নাম হচ্ছে আলংকারিক সমাস। এই শব্দগুলো যদি সাহিত্যে ব্যবহার করা হয়, তাহলে সাহিত্যটা আরো মান মর্যাদা অনেকখানি বেড়ে যায়। বুঝা গেল? তার ভাষা বলো, তার মানে সাহিত্যের যে গঠন, বা সাহিত্যের যে মানে কি বলবো, যে বিষয় বৈচিত্র্য, সেটা অনেকখানি অনেকখানি বেড়ে যায় এই শব্দগুলোর জন্য। যার জন্য সাহিত্যিকরা এরকম এরকম শব্দ ব্যবহার করে থাকে। বোঝা গেল? তো যাই হোক, নেক্সট উদাহরণটা দেখো একটু, যে মন মাঝি। মন মাঝি জিনিসটা কি, মন মাঝিটা কি? দেখো, আমাদের যে মন, আমাদের যে জীব দেহ, আমাদের মধ্যে তো একটা মন আছে, আমরা তো মানুষ, আমাদের মধ্যে একটা মন আছে। আর মাঝি কি, যে নৌকা চালায়, তাকে বলা হয় মাঝি। আমাদের মন যেরকম আমাদের দেহের চালিকা শক্তি, আমাদের মন যেরকম আমাদের দেহের চালিকা শক্তি। তোমরা ওই রবীন্দ্রনাথের সে প্রথম কবিতা পড়ো না, এইটার প্রথমেই ওই বোঝাপড়া কবিতাটা, সেখানে রবীন্দ্রনাথ বারবার বলেছেন, কি বলেছেন, যে মনকে আজ কবরে, মনকে আজ কবরে, সত্য মিথ্যা যায় আসুক, সরি, কি, ঝড় ঝঞ্ঝা যায় আসুক, সত্য না সহজ, এরকম একটা আছে না, জাস্ট আমি ভুলে যাচ্ছি মানে এই মুহূর্তে। তো সেখানে কি আমাদের মন হচ্ছে কি চালিকা শক্তি। মনকে তুমি যদি জয় করতে পারো, তা সবকিছু তুমি জয় করতে পারবে। বোঝা গেল? তাই মন যেরকম আমাদের দেহের চালিকা শক্তি, অর্থাৎ আমাদের মনের দ্বারাই আমরা চালনা করি যে কোনটা ভালো বলবো, কোনটা মন্দ বলবো, আজকে কি করব, আজ কালকে কি করব, মানে সেটা কি ডিসিশন নেয়, মনে ডিসিশন। ব্যাপারটা বোঝা গেল? আর ঠিক মাঝি কি করে, নৌকা, নৌকার মাঝিও ঠিক ঠিক করে যে আমি কোন দিকে যাব, ডানে যাব না বাঁয়ে যাব, না বাড়ি ফিরবো, না সমুদ্রে যাব, না নদী পাড়ে যাব, নৌকাটা নিয়ে কোন দিকে যাবো, সেটা কে ডিসিশন নেয়, মাঝি নেয়। সে হাল ধরে থাকে, যেদিকে ঘুরাবে সেদিকে যাবে।
ঠিক এখানেও আমাদের মনের সাথে মাঝের অনেকখানি কি আছে, মিল আছে, যার জন্য দুটোকে আমরা এক করে দিচ্ছি। যে মনের সাথে মাঝিকে আমরা কি করে দিচ্ছি, এক করে দেখছি। তাই মন হচ্ছে এখানে কি, উপমেয়। যেটা আমি বলেছিলাম যে পূর্বপদে বসবে উপমেয়, তাই মন এখানে উপমেয় পূর্বপদে বসেছে। আর মাঝি হচ্ছে কি, উপমান। তাই মন এবং মাঝিকে আমরা এক করে যে শব্দটা এক করতে যে শব্দটা ব্যবহার করছি সেটা হচ্ছে রূপ। রূপ মানে হচ্ছে কি, কল্পনার মাধ্যমে আমরা এই উপমেয় এবং উপমানকে আমরা এক করে দেখছি, যার জন্য এই সমাসটার নাম হয়ে যাবে কি, রূপক কর্মধারয় সমাস। বোঝা গেল ব্যাপারটা? যদি বুঝে থাকো চলো নেক্সট কি আছে, যৌবন কুসুম। যৌবন কুসুমটা কি? দেখো, প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের একটা স্টেজ আছে। আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন একরকম, আবার ঠিক যখন একটু বড় হলাম, যখন শৈশবে পদার্পণ করলাম তখন একরকম, আবার শৈশব থেকে যখন কৈশোরে মানে পদার্পণ করলাম তখন একরকম, ঠিক কৈশোর থেকে যখন যৌবনে উপনীত হলাম তখন আমাদের মধ্যে একটা কি, আমাদের মধ্যে একটা আচার বলো, ভাষা বলো, ব্যবহার বলো, একটা অন্যরকম পরিবর্তন এসে যায়। সেটা সব ক্ষেত্রে, দেহের গঠন বলো, সব ক্ষেত্রে কিন্তু পরিবর্তন এসে যায়। তখন আমরা নিজেরাই কিন্তু বুঝতে শিখি। তখন মা বাবাকে আর বলে দিতে হয় না যে কোনটা কি, কোনটা ভুল, কোনটা ঠিক, সেটা কিন্তু আর বলে দিতে হয়। তখন নিজেরাই যেন একটু একটু করে বুঝতে শিখি। এই যৌবন টাইম, যেখানে কি দেহের সৌন্দর্য বেড়ে যায়, মুখের কথা বলো, ভাষা বলো, অনেকটা যেন মানে কি বলবো, একটা সৌন্দর্য দিকে চলে আসে। বোঝা গেল? ঠিক কুসুম, কুসুম মানে কি, কুসুম মানে হচ্ছে ফুল। যখন একটা কুঁড়ি গাছে, যখন একটা কুঁড়ি ধরে ফুলে, তখন তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আরো বিকশিত হয় কখন, যখন সেই কুঁড়িটা ফুটে, অর্থাৎ ফুল হয়ে ফোটে, তখন তার সৌন্দর্য দ্বিগুণ আরো বেড়ে যায়, তাই না? ঠিক আমাদের ওই ছোট ছোট আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যখন যৌবনে পদার্পণ করি তখন অনেক গুণ বেড়ে যায়। ঠিক কুসুম যখন প্রস্ফুটিত হয় তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। তাই কুসুমের সাথে আমাদের যৌবনে অনেকখানি কি আছে, মিল আছে। যার জন্যই বড় বড় কবি সাহিত্যিকরা তারা এই যৌবন এবং কুসুমকে এক করে রেখেছে। যার জন্যই এটা কি হয়ে যাবে, রূপক কর্মধারয় সমাস হয়ে যাবে। কেন? দেখো, যৌবন রূপ কুসুম, কারণ যৌবন হচ্ছে এখানে উপমেয়, আর কুসুম হচ্ছে কি, উপমান। আর এই রূপ শব্দের মাধ্যমে আমরা যৌবন এবং কুসুমকে কি করছি, এক করে দেখছি। ব্যাপারটা বোঝা গেল? যদি বুঝে থাকো চলো নেক্সট। নেক্সট কি আছে, আঁখি পাখি। আঁখি মানে কি, আঁখি মানে হচ্ছে চোখ, আর পাখি মানে কি জানো, পাখি। তার মানে এখানে তাহলে তোমরা হয়তো প্রশ্ন করবে, স্যার আঁখির সাথে পাখির কি মিল খুঁজে পাচ্ছি? দেখো, মিলটা হচ্ছে এই জায়গায়। আঁখি অর্থাৎ চোখ যেরকম স্থির থাকতে পারে না, চোখের মধ্যে যেরকম একটা চঞ্চলতা ভাব আছে, তুমি কি একভাবে চোখ স্থির রাখতে পারবে? পারবে না। ঠিক পাখিও যখন ডালে বসে থাকে তখন কিন্তু স্থিরভাবে বসে থাকতে পারে না। এবার এদিক, এবার ওদিক, এবার সেদিক মুখ বাড়িয়ে, এবার ওদিক তাকাবে, ওদিক তাকাবে। ঠিক সেই রূপটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ পাখির যে চঞ্চলতা এবং আমাদের চোখের যে চঞ্চলতা, সেটা এক করে দেখা হচ্ছে, সেটা এক করে দেখা হচ্ছে। আর সেই শব্দটা হচ্ছে কি, রূপ। তাই এখানে ব্যবহার করেছে কি, আঁখি রূপ পাখি। আঁখি হয়ে যাচ্ছে এখানে কি, উপমেয়, আর পাখি হয়েছে কি, উপমান। আর এই আঁখি এবং পাখিকে আমরা এক করে দেখছি যে শব্দটার মাধ্যমে, সেটা হচ্ছে কি, রূপ। আর রূপ মানেই বললাম যে কি, একটা কল্পনা, কল্পনার মাধ্যমে আমরা দুটোকে এক করে দেখছি, উপমেয় এবং উপমানকে। বুঝা গেল? যদি বুঝে থাকো নেক্সট। নেক্সট কি আছে দেখো, আশালতা। আচ্ছা, আশালতার কি? লতা মানে তোমরা জানো সকলেই যে লতানে গাছ খুবই দুর্বল হয় এবং খুবই সরল হয়, এই লতানে গাছগুলো। ঠিক আমাদেরও জীবনে যে আশা আকাঙ্ক্ষা, সেগুলো অনেকটা কি হয়, সরল হয়, খুব সুন্দর হয়। আশা কখনো দুঃখের হতে পারে না, আশা কখনো কঠিন হয় না। আমরা কি কখনো ভাবি যে কালকে খেতে পাবো না, আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হোক, আমি ভিখারি অবস্থায় থাকি, এটা কি কখনো আমরা আশা করি? এটা কিন্তু আশা করি না। আমরা সবসময় কি পজিটিভ আশা করি, ভালো থাকবো, ভালো খাবো, গাড়ি করবো, বাড়ি করবো, ভালো রেজাল্ট করবো, এটাই তো আশা করি। সে আশাগুলো কি হয়, সুন্দর হয়, সরল হয়, পজিটিভ হয়। ঠিক লতা, লতাও মানে হচ্ছে ঠিক সেই লতা যেটা একদম সরল, যার মধ্যে কোনো রকম প্যাচ নেই, কোনো রকম মানে নেগেটিভ নেই। যে লতানে গাছগুলো দেখো না, ঠিক সেই লতার সাথে আশাকে অনেকটা কি করে দিচ্ছে, এক করে দেখছে, এক করে দেখছি। তাহলে কিভাবে দেখছি আমরা? দেখো, এটি কি হবে মতো ব্যাস বাক্য, আশা রূপ লতা। আশা হচ্ছে এখানে উপমেয়, আর লতা হচ্ছে উপমান। বুঝা গেল?
আর দুটোকে আমরা এক করে দেখছি রূপ শব্দ দ্বারা, আশা রূপ লতা। বুঝা গেল?